বাংলায় একটা অত্যন্ত জনপ্রিয় এবং খাঁটি প্রবাদ আছে, চড়ে চড়ে মাস্তুতো ভাই। আপাত দৃষ্টিতে এটা সামাজিক কোনো চুরির গল্প মনে হলেও আজকের দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বা জিও পলিটিক্স লক্ষ্য করলে এই প্রবাদের আসল অর্থটা হাড়ে মজ্জা একেবারে টের পাওয়া যায়। হ্যাঁ, আমরা কথা বলছি পাকিস্তান এবং বাংলাদেশের বর্তমান সমীকরণ নিয়ে। যে পাকিস্তানের হাত থেকে বাঁচতে 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছিল বাংলাদেশকে, যে পাকিস্তান 30 লক্ষ বাঙালির রক্তের ওপর দাঁড়িয়ে শোষণ চালিয়েছিল, আজ হঠাৎ সেই পাকিস্তানের সাথেই বাংলাদেশের এক অভূতপূর্ব অদ্ভুত প্রেম বা বন্ধুত্বের জোয়ার দেখা যাচ্ছে। ইতিহাস যাদের চরম শত্রু হিসেবে চিহ্নিত করেছে, তারা আজ কেন এক টেবিলে বসে গলাগলি করছে? নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। আজকে আমরা মুখোশ খুলব আমাদের এক ভণ্ড প্রতিবেশীর। দেখিয়ে দেব কিভাবে তারা অন্য সব ব্যবসায় ফেল মেরে ভারত বিরোধিতার ব্যবসাকেই শেষ পর্যন্ত বেছে নিয়েছে নিজেদের পেট চালানোর জন্য। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের টিভি মিডিয়াতে, সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে একদল সব জানতা মানুষ নানা কল্পকাহিনী নিয়ে ক্যামেরার সামনে বকবক করছে। নাম নিয়েই বলছি আমি। মাস কয়েক আগে এরকম একজন ছিলেন ডক্টর জাহেদুর রহমান। ভারতকে গালমন্দ করে বেশ কিছু টাকা পয়সা রোজগার করে অতঃপর হয়ে গেলেন নতুন সরকারের উপদেষ্টা। তাকে দেখে হয়তো আরও কিছু লোকজন ভাবতে শুরু করেছেন, আমরাও বা কম যাই কেন? ভারতকে গালি দিতে গিয়ে আবার ওই দেশের পাকিস্তান প্রেম জেগে উঠছে নতুন করে, নতুনভাবে। কারণটা খুবই সহজ। পৃথিবীর দরবারে আজ দুটো রাষ্ট্রই চরমভাবে ব্যর্থ বা রিজেক্টেড। এখন দুটো রিজেক্টেড আর জালিয়াত দেশ নিজের মধ্যে সখ্যতা বাড়াচ্ছে। না, জালিয়াত আমরা বলছি না, বলছেন সে দেশেরই রাষ্ট্রপ্রধান। একবার দেখে নিন সেই ভিডিওটা। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াত করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। আসুন একটু ইতিহাসের দিকে তাকানো যাক। 1947 সালে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল। এই দাবি কিন্তু ভারতের ছিল না, ছিল তাদের যারা আলাদা হয়ে গিয়েছিল। তৈরি হয়েছিল এক কৃত্রিম রাষ্ট্র, নাম তার পাকিস্তান, যার একদিকে নাম ছিল পশ্চিম পাকিস্তান আর অন্যদিকের নাম ছিল পূর্ব পাকিস্তান, যেটা আজকের বাংলাদেশ। শুরু থেকেই এই দুই অংশের মধ্যে কোনো আত্মিক মিল ছিল না, ছিল শুধু ধর্মের অন্ধ মোহ। 1971 সালে সেই কৃত্রিমতার অবসান ঘটে এবং ভারতের সহযোগিতায় বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে পরিস্থিতি কি? কয়েক দশক পেরিয়ে এসেও এই দুটি দেশ আসলে একটা ব্যর্থ রাষ্ট্র বা ফেইল্ড স্টেটের তকমা ঝেড়ে ফেলতে পারেনি। পাকিস্তান আজ আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF এর দরজায় ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে থাকে। নিজেদের দেশের সম্পদ বিক্রি করে পরমাণু বোমার ফাঁকা আওয়াজ দিয়ে তারা আজ দেউলিয়া। পাকিস্তানে নিত্যদিন চলছে হত্যালীলা। কারা মারছে, কারা মরছে? মারছে মুসলমান, মরছে মুসলমান। 2026 সালে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে সবচেয়ে উপরের স্থানে আছে এই পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতিও আজ আর গোপন নেই। রাজনৈতিক অস্থিরতা, উগ্রবাদের উত্থান এবং অর্থনৈতিক বিপর্যয় এই দেশটাকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে। খোদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজের দেশের নাগরিকদেরই পরোক্ষভাবে প্রতারক বা জালিয়াতির সাথে তুলনা করেন, তখন বোঝাই যায় ভেতরের কাঠামোটা কতটা নড়বড়ে। যে দেশের রাষ্ট্রপ্রধান নিজের দেশের মানুষের বিশ্বস্ততা নিয়েই প্রশ্ন তোলেন, সেই দেশের আন্তর্জাতিক সম্মান আর কতটুকুই বা অবশিষ্ট থাকে? একটা দেশের আন্তর্জাতিক মর্যাদা কতটা তা বোঝা যায় সেই দেশের পাসপোর্টের ক্ষমতা দেখে। আপনারা কি জানেন পৃথিবীর কোন কোন দেশ পাকিস্তান আর বাংলাদেশের নাগরিকদের সহজে ঢুকতে দেয় না? বৈশ্বিক
পাসপোর্ট সূচক বা হেনলি পাসপোর্ট ইন্ডেক্স খুলে দেখুন আপনারা। এই দুই দেশের পাসপোর্টের স্থান একদম তলানিতে। 103টে দেশের মধ্যে পাকিস্তান 100 নম্বরে আর বাংলাদেশ 96 নম্বরে। কেন এমন অবস্থা? কারণ একটাই, তাদের ব্যবহার এবং তাদের অতীত ইতিহাস। সারা পৃথিবীতে আজ এই দুই দেশের নাগরিকদের দিকে সন্দেহের চোখে তাকানো হয়। কর্মসংস্থানের নামে অবৈধ অনুপ্রবেশ, অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকা এবং উগ্রপন্থী মানসিকতার বিস্তারের কারণে বিশ্বের উন্নত দেশগুলো এদের জন্য নিজেদের দরজা একেবারে বন্ধ করে দিয়েছে। যখন আপনি নিজের যোগ্যতা হারিয়ে সারা পৃথিবী থেকে প্রত্যাখ্যাত হবেন, তখন আপনার পাশে বসার জন্য আপনার মতোই আরেকজন প্রত্যাখ্যাত মানুষের প্রয়োজন হবে। পাকিস্তান ও বাংলাদেশের বর্তমান মেলামেশা আসলে কোনো কৌশলগত উন্নয়ন নয়, এটা হলো দুটো ব্যর্থ মানুষের একাকিত্ব কাটানোর একটা ব্যর্থ প্রচেষ্টা। এই দুই মাস্তুতো ভাইয়ের মধ্যে আরও একটা বিষয় অদ্ভুত মিল রয়েছে, আর সেটা হলো সংখ্যালঘুদের ওপর লাগাতার এবং চরমতম বর্বরতা। পাকিস্তান হোক বা বাংলাদেশ, এই দুই দেশেরই অঘোষিত প্রথা হয়ে দাঁড়িয়েছে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের ওপর নির্যাতন করা। মন্দির ভাঙচুর, উৎসবের দিনে আকস্মিক হামলা, জোরপূর্বক ধর্মান্তকরণ এবং সম্পত্তি দখল করা এ যেন এক নিত্যদিনের স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই দুই দেশেই অপরাধীদের কোনো বিচার হয় না। উগ্র জনতা যখন কোনো হিন্দু পরিবারকে জীবন্ত জ্বালিয়ে দেয় বা কোনো সনাতনী ধর্মাবলম্বীর বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেয়, তখন প্রশাসন সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে। অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কারণ তারা জানে এই রাষ্ট্রগুলো আসলে উগ্রবাদের ওপর ভর করেই টিকে আছে। এই একই ধরনের অপরাধ প্রবণতা এবং উগ্র মানসিকতায় আজ এই দুই রাষ্ট্রকে একে অপরের এত কাছাকাছি নিয়ে এসেছে। এই দুই প্রতিবেশী দেশের উগ্রতা, অস্থিরতা এবং অনুপ্রবেশের যে অসুখ, তা থেকে নিজের দেশকে বাঁচিয়ে রাখার জন্য ভারতের কাছে একটাই পথ খোলা ছিল, আর ভারত ঠিক সেটাই করেছে। ভারত তার দুই সীমান্তকেই কড়া কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দিচ্ছে। অনেকে ব্যঙ্গ করে বলেন, এ যেন ঠিক চিড়িয়াখানার জন্তুদের খাঁচায় আটকে রাখার মতো ব্যবস্থা। শুনতে খারাপ লাগলেও বাস্তব কিন্তু এটাই, যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই কিন্তু বোঝাতে হয়। যখন প্রতিবেশীর ঘর থেকে অনবরত অনুপ্রবেশ, হিংসা, জালিয়াতি আর উগ্রবাদের আগুন ছিটকে আসে, তখন নিজের বাড়ির চারপাশের দেওয়াল তুলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর এতেই যত রাগ হচ্ছে বাবুদের। ঘন্টার পর ঘন্টা টকশো করছে, আর সেই সঙ্গে নানান হুমকি, যেমন চিড়িয়াখানায় জন্তুরা করে, নানা রকম হাঁকডাক করে, কিন্তু এর বেশি তারা কিন্তু কিছু করতে পারে না। আর দর্শকরা কি করে? তারা হাসে। পাকিস্তান এবং বাংলাদেশ, এই উভয় দেশেই ভারত বিরোধিতা হলো একটা লাভজনক ব্যবসা। সেখানকার রাজনীতি হোক বা ধর্মীয় মঞ্চ ভারতকে গালি না দিলে তাদের রুটি রুজি চলে না। নিজেদের দেশের চরম ব্যর্থতা, দারিদ্র আর অর্থনৈতিক বিপর্যয় থেকে সাধারণ মানুষের চোখ ঘুরিয়ে রাখতে তারা সবসময় ভারত জুজুর ভয় দেখায়। কিন্তু ভারত এখন কোথায়? ভারতের কি আজ সময় আছে এই সস্তা রাজনীতিতে সময় নষ্ট করার? একদমই না। ভারত আজ ব্যস্ত তার নিজস্ব কক্ষপথে। ভারত এখন চাঁদের দক্ষিণ মেরু জয় করে মঙ্গল আর সূর্যের দিকে চোখ রাখছে। ভারত আজ ব্যস্ত নিজেদের মাটিতে বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর ও মাইক্রোচিপ তৈরি করতে, যা আগামী দিনে পুরো পৃথিবীর প্রযুক্তি খাতকে নিয়ন্ত্রণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরে এলেন 5 দেশে। কত রকম চুক্তি হলো। টাটা ASML চুক্তির ফলে আগামী দিনে ভারত হতে চলেছে বিশ্বের মাইক্রোচিপ তৈরিতে 1 নম্বর প্লেয়ার। যেখানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে দ্রুত এগিয়ে চলেছে, সেখানে পাকিস্তান আর বাংলাদেশের মতো দেশগুলো ভারতের ধুলোরও সমকক্ষ নয়। তাই চাণক্যের নীতি মেনে ভারতও আজ বোঝে, খারাপ এবং ব্যর্থ লোকেদের মেলামেশা থেকে দূরে থাকায় মঙ্গল। তারা একে অপরকে ভালোবাসুক বা ধ্বংস করুক, ভারতের তাতে কিচ্ছু যায় আসে না। ভারত তার নিজের গতিতে বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। সবচেয়ে হাস্যকর বিষয় হলো, সৃষ্টির পর থেকে সবকটা যুদ্ধে হেরে যাওয়া পাকিস্তান এখন বাংলাদেশের মিলিটারিকে নাকি প্রশিক্ষণ দিচ্ছে। আবার বাংলাদেশের প্রশাসনিক আধিকারিকরা পাকিস্তানে যাচ্ছেন প্রশাসনিক প্রশিক্ষণ নিতে। কি শিখবেন? কিভাবে চুরি করতে হয় আর তারপর দেশের টাকা সরিয়ে বিদেশে পালাতে হয়। পাকিস্তানে প্রশাসনিক আধিকারিক আর মিলিটারি অফিসারদের এটাই তো ইতিহাস। পাকিস্তান ও বাংলাদেশের এই মাস্তুতো ভাইয়ের সমীকরণ এবং ভারতের এই স্ট্র্যাটেজিক অবস্থান নিয়ে আপনার মতামত কি?
আপনি কি মনে করেন কাঁটাতারের বেড়া দিয়ে এই দুই দেশকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়াই ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সেরা পদক্ষেপ? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটি সবার সামনে তুলে ধরুন। জিওপলিটিক্স এবং ইনভেস্টিগেটিভ রিপোর্টের এমন আরও ভিডিও দেখতে মাধ্যম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন। নমস্কার।